প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণকে কথামৃতকার শ্রীমর। দর্শন হয়েছে, দু একটি কথাবার্তা হয়েছে। এবার মাস্টারমশাই কথামৃতকার তিনি বাড়ি ফিরছেন। সে সময়ে দু একটি কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। মাস্টারমশাই বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, মানে সন্ধ্যা করবেন। শ্রীরামকৃষ্ণকে বলার পরে শ্রীরামকৃষ্ণ বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে এই যে বাহ্যিক যে সন্ধ্যা আহ্নিক এগুলি কিছু নয় তখন, কারণ তিনি তখন এইসবের ঊর্ধ্বে উঠেছেন। মানে এই ব্যবহারিকভাবে সন্ধ্যা আহ্নিক করা এসব তখন আর শ্রীরামকৃষ্ণ দরকার হয় না। তাই বলছেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। কিন্তু এই যে কথাটা বলছেন শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লক্ষ্য করেছেন যে কথাটার মধ্যে একটু যেন জড়তা আছে, একটু অস্পষ্টতা আছে। স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ কথা কিন্তু বলছেন না। কারণ একটু আগে ফাতনাটা ডুবলে পরে যিনি ছিপ হাতে মাছ ধরতে বসেছেন তার মন সবসময় ওখানে চলে যায়, অ্যাটেনশনটা চলে যায় ওখানে। ফাতনাতে মাছের টোপ খেয়েছে, এই জন্যই ফাতনাটা ডুবেছে। শ্রীরামকৃষ্ণের এই ভাবটা, এই সময়কার যে ভাবটা, এভাবেই মাস্টারমশাই এই ভাবটাকে ধরতে চেয়েছেন। যারা ছিপে মাছ ধরেছেন কখনো, তারা ব্যাপারটা একটু বুঝতে পারবে। আর এইসব ছেলেরা, আজকালকার ছেলেরা এইসব ওরা জানি না ছিপে কি করে মাছ ধরতে হয়। যদি গ্রামের ছেলে থাকে তাহলে পারে একটু একটু জানবে, নাহলে জানবে। আমি আমার ছোটবেলায় যখন ওই ছুটি পড়তো, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি বা অন্য কোনো ছুটি, তখন বাড়িতে আসতাম। তখন এসে আমাদের বাড়ির পাশে একটা ছোট পুকুর ছিল। এই পুকুরে দেখতাম আমাদের বড়দের মধ্যে দাদা টাদা এরা কেউ কেউ ওই পুকুরে মাছ ধরত। ওই দেখা দেখি আমিও মাছ ধরতে গেছি, ছিপ হাতে বসেছি। বড় মাছ পড়েনি, ছোট পুঁটি মাছ, ওটাই বিরাট ব্যাপার একটা। তখন এই পুঁটি মাছ যখন টোপ খাচ্ছে, এই বলছে না, টোপ যখন খাচ্ছে, ফাতনা যখন ডুবে যাচ্ছে তখন টোপ খায়। বা যখন মাছ এসে ওই যেখানটাতে বড়শিতে টোপ দেওয়া থাকে ওটাকে ঠোকরায়, মাছও বুদ্ধি আছে, সে ঠোকরেই দেখে যে সত্যি সত্যি এটা টোপ কিনা, নাকি তাকে কেউ ঠকাচ্ছে। সে দুই একবার এরকম ঠোকরায়, ঠগরিয়ে বোঝার চেষ্টা করে যে সত্যি সত্যি টোপ নাকি ওকে কেউ ঠকানোর চেষ্টা করছে। ওই ওই খেতে খেতেই টপ করে বড়শিটা গিলে ফেলেছে, আর যেই গিলে ফেলেছে সঙ্গে সঙ্গে ফাতনাটা ডুবে গেছে। আর ডুবে যাওয়া মানেই মাছ টোপ খেয়েছে। এটা এইসব আমার সামনে যে ছাত্র দল বসে আছে, এরা এইসব জানে না বলে আমার ধারণা। তো সেই জন্য একটু বলতে হচ্ছে। তো
ওই সময় দেখেছি, আমারও অভিজ্ঞতা, আমি ওই কয়েকবার পুঁটি মাছ ধরেছিলাম। ওপর প্রত্যেকটাই টপ টপ করে খাচ্ছে আর টপ করে আমি ওপরে তুলে ফেলছি। তো ওটা করেছিলাম বলে এই যে এখানে মাস্টারমশাই বলছেন যে টোপ খেলে যেমন অবস্থাটা হয়, যে মাছটা ধরছে তার যেরকম মনে হয়, সেই ব্যাপারটা একটু অনুভব করতে পারছি। তখন আর কোনো দিকে মন যাচ্ছে না। ওই যে একবার দুবার ফাতনাটা নড়েছে, তার মানে এসে ঠোকরাচ্ছে, তার মানে মাছ টোপ খেতে আসছে। ওই সময় কিরকম মন হয় না, একাগ্র মন হয়, একাগ্রতা, অন্যমনস্ক নয়, এক মন ওই ফাতনাটার দিকে নজর। তো যখন এরকম এক মন হয় মানুষের, অনন্য মন যখন হয়, গীতার মধ্যে অনন্য চিন্তায়ন্ত এই কথাটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। সে এক মনে যদি কেউ চিন্তা করে তখন আর অন্য চিন্তা তার মনে আসবে। আপনারা দেখবেন, আপনারা এক মনে কোনো কথা, কোনো একটা ভাবনা ভাবতে পারবেন, আর অন্য চিন্তা এসে যাবে, এক মনে আর ভাবতে পারবেন। ওই একটাই সময় যারা মাছ ধরতে যায়, ছিপে মাছ ধরতে যায়, তাদের একটা অনুভূতি হবে বা অভিজ্ঞতা হবে যে কিরকম হয়। এক মন, শ্রীরামকৃষ্ণের মনটা শুধু একটা জায়গাতেই থাকে, সেটা হচ্ছে মায়ের পায়ে পড়ে থাকে, মা ভবতারিণীর পায়ে পড়ে থাকে, অন্য দিকে মন যাবে না। আমাদের যখন বৈষয়িক কোনো ব্যাপারে আমাদের মন থাকে, তখন দেখবে খুব মনটা এক মন হয়ে যায়। বৈষয়িক টাকা পয়সা, আবার নিজেদের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, আর যারা মায়েরা থাকেন তাদের ঘর কন্যা সংসার, এদিকে এক মন তাদের থাকে। তারা একটু বুঝবেন এই ব্যাপারটা কিরকম। আর নইলে যারা মাছ ধরেন তাদের চিন্তাটা কিরকম তারা বুঝতে পারবেন বা ধরেছেন। আমি ছোটবেলায় ওই কয়েকদিন ছুটির সময় বাড়িতে গেছি, তখন মাছ ধরেছি। বড় মাছ ওঠেনি, একবার একটা বড় মাছ টোপ খেয়েছিল, কিন্তু তখন দেখছি পুরোটা একদম টেনে নিয়ে যাচ্ছে ছিপটা। পুঁটিগুলো তো কিছু করতে পারে না, টুকটাক করে দুভাবে ঠোকরায় এক টানেই তুলে ফেলেছে। যারা ছিপ হাতে মাছ ধরেছেন তারা দেখবেন এক টানেই সঙ্গে সঙ্গে উঠিয়ে নেওয়া যায়, পারে। কিন্তু বড় মাছ যদি হয়, বড় মাছ মানে আর কত হবে, আমার মনে হয় এটা তুলতে পারিনি আমি। ঠোকরেছে, ঠোকরানোর পর বুঝতে পারি ঠোকরানো তো অন্যরকম ঠোকরানো হচ্ছে, ওই পুঁটির মধ্যে টুকটাক টুকটাক এরকম ঠোকরানো নয়, মনে হচ্ছে বেশ বড় কেউ ধরেছে একটা, সেটাকে এক টানে পারে তুলেছে। সেটা তো একটা বেশ বড়, মানে আমার মনে হয় কত হবে, 500 গ্রাম হবে বড় মাছ উঠেছে। সে ওঠারও খুব কঠিন আছে, সে উঠবে না, আমিও ছাড়ব না। তো যাই হোক, তো ওই যে বলা হচ্ছে যে ছিপ হাতে বসে আছে, মাছের টোপ খেয়েছে, তখন যেরকম হয় মানসিক অবস্থা এরকম। অর্থাৎ মনটা খুব গভীরে গিয়ে একটা জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। তা আমার একটু অভিজ্ঞতার সঙ্গে মেলালাম, তাদের বোঝানোর চেষ্টা করলাম যে কি রকম মনটা তখন হয়। তা শ্রীরামকৃষ্ণের মনটা তখন ওই রকম, এই জগতে আছেন অথচ এই জগতে নেই। বেলুড় মঠে আমাদের তখন কম বয়স, আমরা ব্রহ্মচারী, নতুন ব্রহ্মচারী এসেছি বেলুড় মঠে। তখন শুনতাম একজন অতিবৃদ্ধ সন্ন্যাসীর সম্পর্কে যে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, শুনতাম, সাধুরা বলা বলি।
তো তাকে আমাদের দেখেছি, আমরা আমাদের জীবনে তাকে দর্শন করেছি বলে আমরা এই ব্রহ্মজ্ঞানীর কিরকম অবস্থা হয় তার একটু আবছা আবছা ধারণা হচ্ছে। তখন তো সব ব্রহ্মজ্ঞান বা কি সব বুঝি না, কিন্তু তবু ওই মানুষটিকে দেখেছিলাম, ওই সন্ন্যাসীকে দেখেছিলাম বলে একটা আবছা ধারণা আছে যে ব্রহ্মজ্ঞানী মানে কিরকম হয়। এই জগতের মধ্যেই থাকবেন কিন্তু জগতের মধ্যে নেই, জগতের মধ্যে আছেন, শরীরটা আছে কিন্তু জগতের মধ্যে নেই। তো বেলুড় মঠে তখনকার দিনে, এখন তিনি মারা গেছেন, আমাদের যিনি সাধুদেরকে মুন্ডন করতেন, মানে ওই মস্তক মুন্ডন প্রতিদিনই তো লেগে আছে, এতগুলো সাধু বেলুড় মঠে আছে, প্রতিদিনই কয়েকজন মুন্ডন করছে। তা সেই মুন্ডন করার সময় একজন যে মুন্ডন করত যাতে হচ্ছে নাপিত, সে তাকে দেখতাম, আমরাও দেখেছি তাকে, দেখতাম যে তিনি ওই যে সন্ন্যাসীর কথা বলছি ব্রহ্মজ্ঞানী, তাকে কামাতে যেত। আর এই আপনাদের সেই ধারণা নেই, মানে কামাতে গেলে সাধুরা যখন এই মুন্ডন করতে যায় তখন যে মুন্ডন করে, যে কামায় মুন্ডন করে, তার কাছে অনেক কথা বলে, সাধুরাই বলে, সেও বলে সাধুরাও। তা আমরা দেখতাম ওই নাপিতটি সে এমনিতে বেশি কথা বলতো না, আর এই যে সন্ন্যাসীর কথা বলছি ইনিও বেশি কথা বলতেন না। যখন আমরা তাকে দেখেছি তখন প্রায় উনি চুপচাপ, বেশি কথা বলতেন। ওই নাপিত এসে বলতে, তার নাম রামমুরত, বিহারের কি ইউপির লোক কোথায়, রামমুরত নাম। সে রামমুরত এসে ওই সন্ন্যাসী মহারাজকে বলতেন, আপনি কাশীর মতো, কাশী বিশ্বনাথ বেনারস সংক্ষেপে বলে কাশী, তা আপনি হচ্ছেন ওই কাশীর মতো। নিজেই ব্যাখ্যা করছে কেন কাশীর মতো না, কাশীটাকে, কাশী বলে যে জায়গাটা আছে ভারতে, বারাণসী, এটাকে হিন্দুরা বিশ্বাস করে যে কাশীটা, হ্যাঁ আমাদের দেশের মধ্যে আছে ঠিকই, ভারতের মধ্যে আছে ঠিক, কিন্তু ওটা ভারতে নেই, ভারতের মধ্যে আছে অথচ ভারতে নেই। এ হচ্ছে কাশীর স্ট্যাটাস, কাশীর স্ট্যাটাসটা হচ্ছে এরকম, আছে এই ভারতে কিন্তু ভারতের মধ্যে নেই। ওই রামমুরাদ বলতেন ওই সন্ন্যাসীর কাছে, তখন অবশ্য কয়েক বছর আমার মঠে হয়ে গেছে, আমি তখন বেলুড় মঠে, ওই সন্ন্যাসীর আমার ভাগ্য হলো ওই সন্ন্যাসীর সেবক হয়ে যাওয়া, মানে আমি তার সেবক হয়ে গেলাম, মানে বেলুড় মঠই আমাকে সেবক করলেন আর কি। তখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, তিনিই আমাকে বললেন যাও তুমি ওর সেবক। ট্রেনিং সেন্টারে যখন আমাদের থাকা হয় তখন আমাদের অন্য কোনো কাজ করতে দেওয়া হয়, শুধু ওই ট্রেনিং সেন্টারের যে পাঠ পঠন পাঠন এসব এর মধ্যেই থাকতে পারে। এখন তিনজন ব্রহ্মচারী, তাদেরকে একজন একজন করে পাঠানো হয়েছে। ওই মহারাজের চারজন সেবক আছে, এরপরও চারজনও পারছেন না, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তখন আর একজন সেবকের দরকার, যাকে তাকে পাঠানো যায় না, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, এই জন্য একজন করে পাঠানো হচ্ছে ব্রহ্মচারী। আর তিনি তো বেশি কথা বলেন না, সবাই জানে ব্রহ্মজ্ঞ, সবাই খুব ভয়ে ভয়ে থাকে, সমীহ করে। একজনকে পাঠানো হলো, যিনি ওনার প্রধান সেবক ছিলেন, তার নাম হচ্ছে গিরিধারী মহারাজ, মারা গেছেন শরীরে। তিনি গিয়ে ওই সাধুটির সামনে ওই ব্রহ্মচারীকে দাঁড় করিয়ে বলছেন, মহারাজ আপনার শরীর তো ভালো নেই, সেজন্য প্রেসিডেন্ট মহারাজ এই ছেলেটিকে পাঠিয়েছেন এই ব্রহ্মচারীকে আপনার সেবা করেছে। কথাটা শুনলেন কি শুনলেন না আমরা জানি না, চোখ মিলে তাকালেন, কি বললেন, তুমি
ওই ছেলেটাকে তাকিয়ে বলল, তুমি তুমি আবার কি সেবা করো, যাও। আর খুব জাদ্রেল, ভারী কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কেউ আর কথা বলার সাহস পেল যা বলে সে তখন চলে গেল। সে আর কি করবে, উনি বলেছে যাও, চলে গেছে। এরপরে আবার আর একজনকে পাঠিয়েছে, ব্রহ্মচারী, তার দিকে তাকিয়েছি। মহারাজ, ওকে তাহলে আমরা আপনার সেবায় এই কদিনের জন্য নিই। টাকার কথাই বলছেন, তখন বোঝা গেল যে পছন্দ হচ্ছে। এরপরে একজনকে পাঠালেন। গতকাল বোধহয় গত পরশুদিন এই সেই সাধুটির শরীর গেছে, এখন তো বয়স হয়েছিল ও 72-74 বছর বয়স হয়েছে। তো সেই সাধুটিকে পাঠালেন, সাধুটি রোগাটে চেহারা, এবং তাকে দান করানো মাত্রই বলছে, হ্যাঁ ও আবার কি সেবা করে, ওরই তো সেবার দরকার, ওটাও বাতিল হলো। ওরা তাকে পাঠাবে বুঝতে পারছি। এরপরে আমি তখন ট্রেনিং সেন্টার, আমাকে প্রেসিডেন্ট মহারাজ ডাকলেন, বীরেশ বাবু শোনো, ওনার একজন সেবকের দরকার, অসুস্থ হয়ে পড়ছেন, তো জন্য আমরা এখন ঠিক করলাম এই এই সময়টা টেম্পোরারি সেবা করার জন্য তোমাকে ঠিক করেছি। ঠিক আছে, আমার তো পরম সৌভাগ্য বলে মনে হলো। তো আমাকে যাও একটু, মনে যখন খাবেন ওই সময়টা এই মুখটা ভালো থাকে, ওই সময় গিয়ে একটু সামনে দাঁড়াবেন। তখন খাবেন, খেতে বসেছেন, ওই টেবিলের উপরে খাবার টাবার দেওয়া আছে, উনি খাবেন বা খাচ্ছেন। আমি সেই সময় গিয়ে আমাকে দান করিয়েছি, আমি তো বলির মাথার মতো গিয়ে দাঁড়িয়েছি, কারণ এর আগে তো 3 জনকে বিদায় করেছে, আমি তো 4th ম্যান। দাঁড় করিয়েছেন। তারপরে প্রধান সেবক গিয়ে সময় বলছেন যে মহারাজ, ওই 3 জনকে তো আপনি পছন্দ করলেন না, তা এই আর একজনকে প্রেসিডেন্ট মহারাজ পাঠিয়েছে, দেখুন। আমার দিকে তাকালেন, পুরো একবার মাথাটা তুলে আমাকে দেখলেন, না হ্যাঁ কিছু বললেন না। তাতে ওই প্রধান সেবক বুঝলেন যে উনি অ্যাপ্রুভ করলেন না, হ্যাঁ বেরো, যা এখান থেকে, এইসব কিছু বললেন না। তার মানে আমাকে আমার দিকে তাকালেন, মাথাটা নামালেন, তারপরে উনি বুঝলেন যে অ্যাপ্রুভ করছে। আমার তখন উনি পাশেই দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে বলছি, তুমি এটা ওটা সরিয়ে দাও না, এই খাবার টাবার যে আছে যেটা শরীরে দেখতে চাচ্ছেন যে সরিয়ে দিলে পরে উনি কি রিয়াক্ট করেন। আমি যেরকম বলছেন ভয়ে ভয়ে এটা সেটা সরিয়ে দিচ্ছে, উনি কিচ্ছু বলছেন না। তখন উনি বললেন যা বেড়া, তুমি ফিরিয়ে গেলে, বেঁচে গেলে। যখন উনি কিছু রিয়াক্ট করছেন না, তারপরে তুমি বেরিয়ে গেলে। এই যার কথা বললাম, আমি 2 বছর তার সেবা করছি। পরবর্তী ট্রেনিং সেন্টারে যখন আমার তো ওই কদিন সুস্থ হয়ে গেলে আবার চলে যাবো, তার তখন উনি আমাকে পছন্দ করলেন বলে আমার ওদের 4 জন সেবকের পরে আমাকেও থাকতে হলো। যে সাধুর কথা বললাম, এই এই সাধু নাম হচ্ছে স্বামী নির্বাণানন্দ। স্বামী ব্রহ্মানন্দের এই যে ছবি, স্বামী ব্রহ্মানন্দের সব থেকে প্রিয় সেবক ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। জীবনের সে একদম শেষ সময় উনি ওর সেবা করতেন। এই যে সাধুটির কথা বলছি, তিনি মহারাজের স্বামী ব্রহ্মানন্দের সেবা। এবং শেষ সময়, হয়তো আগেও বলেছেন, আমরা শেষ সময়টা রেকর্ডের বইতে পাই, ওকে আশীর্বাদ করেছিলেন তোমার ব্রহ্ম জ্ঞান। যার ফলে আমরা যখন বেলু মঠে আছি তখন সবাই ওকে, তখন তো উনি অতি বৃদ্ধ, 85-86 বছর বয়স।
তো তখন সবাই বলতো উনি ব্রহ্মজ্ঞানী, উনি ব্রহ্মজ্ঞ। এই ব্রহ্মজ্ঞানী পরে পরে আলোচনায় তো প্রসঙ্গক্রমে বলল, এই কথামৃতের মধ্যেই ঠাকুর বলবেন ব্রহ্মজ্ঞানীর চারটে অবস্থা। ব্রহ্মজ্ঞানীর চারটি অবস্থা। একটা হচ্ছে জড়বৎ, মানে একদম জ্বর, মানে কোনো, সে যে বেঁচে আছে তার কোনো লক্ষণ নেই, জড়বৎ। এটা হচ্ছে পিশাচ। পিশাচ কথাটা আপনারা শুনে থাকবেন, পিশাচের মতো, ওই চুলগুলো চান করেন না, হয়তো তার মধ্যে উকুন হয়েছে, উকিনে কামড়াচ্ছে, উনি নির্বিকার ভাবে আছে, পিশাচের। খাচ্ছেন তো খেয়েই যাচ্ছে, আবার খাচ্ছেন না তো খাচ্ছেনই না, এরকম। হয়তো কয়েকদিন ধরেই খাচ্ছেন, ঘুমোচ্ছেন তো ঘুমোচ্ছেন, এরকম। এই পিশাচ। জড়বৎ মানে যেন একটা লাঠি পড়ে আছে, তার কোনো প্রাণের স্পন্দন নেই, জড়বৎ। পিশাচ মানে পাগল, পাগলের থেকেও আরেকটা লক্ষণ পিশাচ। এগুলো লক্ষণ, ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। এরকম হয় তাদের অবস্থা। আরেকটি হচ্ছে বালক, একদম 2 বছর 3 বছর 4 বছরের বালক, যেমন কিছুতেই কোনো আঁচ নেই, সেরকম বালক। তো আমার সৌভাগ্য হয়েছিল এই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের সেবা করার, যার ফলে এই যে চারটে অবস্থা হয় ব্রহ্মজ্ঞানী, জড়বৎ, পিশাচবৎ, উন্মাদবৎ এবং বালকবৎ, এই চারটে লক্ষণই আমি নিজের চোখের সামনে দেখেছি, ওকেই দেখেছি। একটি কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে গরমকাল, জুন মাস। এই আমরা সবে জুন পেরিয়ে জুলাই পড়েছি, এরকম জুন মাসে অসম্ভব গরম, বেলুড় মঠে অসম্ভব গরম, গঙ্গার জল অব্দি একদম তপ্ত হয়ে যাচ্ছে। তো সে সময় আমার সেবার সময়টা ছিল দুপুরবেলা, ওই খাবেন উনি, তারপরে ঘন্টা 2 আমি ওর সঙ্গে ওই ঘরে থাকবো, যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমার ডিউটি ছিল। এরকম ওই বেলুড় মঠের 1979 জুন মাস, গরম, ঘরে তখন আমি আর উনি ছাড়া কেউ নেই। ওনার খাওয়া হয়ে গেছে, অন্যান্য যারা 3 জন সেবক তারাও খেতে টেতে গেছে, আমি আছি, উনি আছে। আমার বলছেন, এই গম্ভীর বলেছে, হ্যাঁ আমার এই আলমারিটা খুলতো। আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে ভাবলাম আলমারির মধ্যে এই তালাটা আছে, আলমারি খোলাই আছে, টানলাম, খুলে গেল। দেখ ওখানে একটা ওভারকোট আছে। ওটা শুনেই এই গরমকালে, জুন মাসে গরমকালে ওভারকোটটা শুনেই আমার শরীরে কিরকম একটা ভাব আছে। ওভারকোট, লম্বা কোট, একদম হাঁটু অব্দি কোট, ওইটা আছে ওখানে। আমি মনে হয় হ্যাঁ আগে আছে, নিয়ে আয়। ভাবলাম এত গরম, এর মধ্যে ওভারকোটটা নিয়ে উনি কি করবেন? তা আমার তো কিছু করার নেই, আমি বাধ্য নিয়ে আমাকে পরিয়ে দেয় ওই গরমের মধ্যে ওই ওভারকোটটা ওকে। ওই যে বলছি না পিশাচ, অপ্রকৃতিস্থ মনে হবে, বিকৃত মস্তিষ্ক এরকম মনে হবে, দে ওটা আমাকে পরিয়ে দে। আমি তো অক্ষরে অক্ষরে আদেশ পালন করছি, দিয়ে দিলাম। গায়ে যে দিলাম ওই ওভারকোটটা, আমারই কেমন তখন কিরকম শরীরটা করছে, তো দিলাম। উনি ওইটা পড়লেন, পরে কিছুক্ষণ ওই চেয়ারে বসলেন। তো 2-4 মিনিট বসে বললেন নেয়, খুলে নেয়, আবার ওই যে অ্যাকশনটা আবার দেখছি। কখনো বালক বধ বলেছিলেন, বালক বধ এই শাস্ত্রের লক্ষণ, এগুলো ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। ওর ঘরে তখন নতুন টিভি আসছে কলকাতায়, ওর ঘরে একটা টিভি আছে। তখন কালার টিভি আসেনি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ওর ঘরে আছে। বলছেন যে
আমি দেখছি, সন্ধ্যাবেলায় গেছি, তো একটা তখন ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো, বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম, পরমবারে কি এরকম একটা নাম, এটা হতো কলকাতা টিভি। তো সেখানে বাচ্চাদের কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে, কেউ কিছু বাচ্চারা কোনো অনুষ্ঠান করছে, এই প্রোগ্রাম। ওটা উনি দেখছে, ওটা ওর সামনে খুলে দিয়েছে, আর একজন সেবক খুলে দিয়েছে, ওটা উনি দেখছে। দেখতে দেখতে নিজের মনেই কথা বলছে, না তোমারটা ভালো হলো না। ওই টিভিতেই বলছে, না তোমারটা ভালো হলো না, তোমারটা খুব ভালো হচ্ছে। এসব নিজের মনেই কথা বলে যাচ্ছে। এগুলো কারা পাগল বলে না লোকে, পাগল ওই লক্ষণ একটা, এই যে পাগলের মতো লক্ষণ, এটাও একটা ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। আমি ঠিক এই চারটেই দেখেছি, ওর কাছেই দেখেছি 4 রকম লক্ষণ। এবং ওকে বেলুমঠ সবাই ব্রহ্মজ্ঞানী বলে জানত। আর একদিন, সেটা ছিল ওনার জন্মদিন, সেই জন্মদিনে ওকে বেশ ফুলের মালা টালা দিয়ে পড়ানো হয়েছে, অনেক কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে, ভক্তরা সব এসে প্রণাম টনাম করছে, দেখছে। তো ওকে গলায় মালা পরানো হচ্ছে। তুমি বলছেন কেন এই মালা ফালা পরাচ্ছ কেন? তখন ওর সেবক সে বলছেন, মহারাজ, প্রধান সেবক যিনি, মহারাজ আজকে তো আপনার জন্মদিন। ও আমার জন্মদিন, আচ্ছা, এই জন্য মালা টালা পরানো। আমরা আপনার ছবি তুলবো, তুলুন। ছবি তোলা হলো, মানে কোনো নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। তোমরা বলছো আচ্ছা ঠিক আছে। তারপরে জন্মদিন বলবে না, হ্যাঁ আজকে ভোরবেলায় আমাকে কি ঘুম থেকে তুললো জানো? উনি বলছে, আমরা বলছি কে তুললো মহারাজ? ঠাকুর। ঠাকুর এসে আমাকে ঘুম থেকে তুলে বলছেন আজকে তোর জন্মদিন। এখন ভুলে গেছিলাম, তোমরা বললে এখন মনে পড়লো, ঠাকুর আমাকে বললেন আজকে তোর জন্মদিন, আজকে খুব আনন্দ হবে। ঠিক বলেছে তো, ঠাকুর বলেছেন আজকে আমার জন্মদিন। তো এরকম বাচ্চা ছেলের মতো কথাবার্তা বলছে। ওই টিভিতে ওই বাচ্চারা সব প্রোগ্রাম করছে, তো উনিও ওদের সঙ্গে কথা বলছেন, খেলছেন, না তোমারটা ঠিক ভালো হলো না, হ্যাঁ তোমারটা খুব ভালো হয়েছে, ইত্যাদি। ওদের মধ্যেই কথা বলে যাচ্ছে। এই যে অ্যাকশন রিয়াকশন গুলো হচ্ছে, এগুলো সব সাধারণ প্রকৃতিস্থ মানুষের মতো না। আমরা সাধারণ দৃষ্টিতে বলবো পাগল, মাথার ঠিক নাই, এসব বলবো, কিন্তু তা না। উনি মাথার ঠিক সব কিছুই আছে, কিন্তু ওই রকম আচরণ করছে। তা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞানীর এই 4টে অবস্থা। তা আমার জীবনের এক পরম সৌভাগ্য। ব্রহ্মজ্ঞানী হলে কেমন হয় তার সঙ্গে থেকেছি, রাত্রেও থেকেছি, দিনেও থেকেছি। ওই ঘরে উনি বিছানায় খাটে শুয়ে আছেন, আমি নিচে শুয়ে আছি মেঝেতে। রাতটাও কাটিয়েছি ওর সঙ্গে, দিনটাও কাটাচ্ছি, দুপুরটাও কাটাচ্ছি। এরকম অনেক দিন আমার গেছে ওর সঙ্গে, আমার সৌভাগ্য। ঠাকুরের কৃপায় এরকম হয়েছিল। তাই ওই ব্রহ্মজ্ঞানীর এরকম অবস্থা, কখন যে কোন মুডে থাকবে বলা যায় না, বোঝা যায় না। আমি দেখতাম বিরাট মোটা সোটা সন্ন্যাসী, বেশ বয়স্ক, তখনই হয়তো তার 60 বছর 62 বছর বয়স হবে। একটা কোনো অকেশনে প্রণাম করতে যাচ্ছে সবাই, ওকে সে ভয় ভয়ে যাচ্ছে। তোমরা দেখোনি, একজন সন্ন্যাসী ছিলেন গীতানন্দজির বন্ধু, স্বামী মহানন্দজি, বিরাট চেহারা, পণ্ডিত ছিলেন, বিরাট চেহারা। তিনি গেছেন, আমরা সবাই লাইন করে সব প্রণাম করছি, উনিও সব সাধুরা প্রণাম করছে, উনিও প্রণাম করতেছেন। সে অত বড় চেহারা, সে ওর সামনে গিয়ে একদম থরথর থরথর করে কাঁপছে, একদম ট্রেমলিং, কাঁপছেন ভয়ে। হ্যাঁ, কি নাম তোমার?
বলছেন মহানন্দ সেই করো না, শুধু খাও আর ঘুমাও আর কিছু করতে। সে হাত জোর করে কাঁপতে কাঁপতে চলে গেল। সকলেরই ভয়ে অবস্থা। পয়লা বৈশাখ, নববর্ষ, সব সাধুরা প্রণাম করছে। আমি তো ওনার সেবক, ওনার ঘরেই আছি। তো আমাদের তখন যিনি সাধারণ সম্পাদক ছিলেন বেলুন মঠের, স্বামী বন্দনানন্দজি, এখন আর শরীরে নেই, বেশ কিছুদিন আগেই শরীর চলে গেছে। তিনি গেছেন, প্রণাম করছেন, এরকম করে হাত জোর করে প্রণাম করছেন, হাঁটু গেড়ে বসে প্রণাম করছেন। বাবা আজকে সব এত প্রণামের ঘটা কেন? বলছে নববর্ষ ওনার কিছু জানেন না, আজকে তো নববর্ষ মহারাজ। ও নববর্ষ, মন্দিরে গেছিলে? সে পচখাই গলা, মন্দিরে গেছিলে? হ্যাঁ। মন্দিরে কি দেখেছো? তোমরা তো ভাবো যে ওখানে একটা পাথরের মূর্তি বসানো আছে, সে আর কথা বলবে কি? আমাদের সাধারণ সম্পাদক তত্তর করে কাঁপছে। না মহারাজ, কি ভাবো? তখন উনি বলছেন জীবন্ত ভগবান বেলুড় মঠে যিনি বসে আছেন, ওই মূর্তিতে জীবন্ত ভগবান, বিশ্বাস করো। সে এমন গম্ভীর গলার সাথে বলে, কাঁপতে কাঁপতে বলছে হ্যাঁ। এই শরীরে নিজের বুকের দিকে হাত দিয়ে বলছেন, এই শরীরে তার দর্শন হয়েছে, মানে ঈশ্বর দর্শন হয়েছে। যে এমনিতে বলতেন না, সে সময় বলে বলছে এই শরীরে তার দর্শন হয়েছে। বিশ্বাস করো। কাঁপতে কাঁপতে কোনো রকমে বলে চলে। আমরা দেখেছি যে একজন মানুষ, উনি প্রথম জীবনে বিপ্লবী ছিলেন। আপনাদের বাংলাদেশের একজন বিখ্যাত বিপ্লবী মহারাজ তৈলক্য চক্রবর্তী, যাই না আপনারা নাম শুনেছেন, খুব বিখ্যাত। ওই ওর সঙ্গে একসঙ্গে ওরা বিপ্লব কর্মে যুক্ত ছিল। এই মহারাজ তৈলক্য চক্রবর্তী তখন পাকিস্তান আমল, তখন ওই কলকাতা গেছেন এবং গিয়ে প্রথমেই ওর সঙ্গে দেখা গেছে ওই মহারাজের সঙ্গে। তো একসঙ্গে ওরা কাজ করেছিল প্রথম জীবনে। আমাদের সময় শেষ হচ্ছে, তা আমার সৌভাগ্য হয়েছিল যে এরকম দর্শন করা যায়। এখন তার ব্রহ্মজ্ঞানী টেনে এসব কেউ নেই, আর জানি না কেউ কোথাও আছেন কিনা। তো স্বামীজির একটা কথা আছে যে বেলুড় মঠে একজন ব্রহ্মজ্ঞানী থাকবেন, বেলুড় মঠে সবসময় একজন ব্রহ্মজ্ঞানী থাকবে। এখন কে ব্রহ্মজ্ঞানী তো আমরা চিনব না, না। তো স্বামীজি বলেছেন বেলুড় মঠে সবসময় একজন ব্রহ্মজ্ঞানী থাকবে। তো ওকে আমরা দেখেছিলাম, এবং আমাদের তখন ক্ষুদ্র বুদ্ধি কতটুকু বুঝেছি জানি না, কিন্তু দেখেছি এটা অন্য রকমের মানুষ। সবাই একদম হাত জোর করে ভয়ে দাঁড়িয়ে আছে, সম্ভ্রম, ভয় না, সম্ভ্রম। ঈশ্বর দ্রষ্টা একজন পুরুষ, ঈশ্বরকে দর্শন করেছেন এমন একজন ব্যক্তিত্ব, তার সামনে থাকাটাই একটা জ্ঞান। তা আমার পরম সৌভাগ্য হয়েছিল, আমি তার 2 বছর সেবা করেছি। অনেক ঘটনা আমি দেখেছি আমার জীবনে, সেগুলো সবকিছু যে বুঝেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, পূর্ণিমা কবে? তখন আমি থাকবো। তা আগামী সপ্তাহে যে শুক্রবারটা আসবে ওইটাই আমি থাকছি। যেহেতু ভুলে টুলে যাই, এখন উনি আমাকে মনে করে দিলেন কিশোর মহারাজ যে আগামী শুক্রবার আমি থাকছি না। তার মানে এই আপনারা আসবেন, যেমন আপনারা আসেন ঠাকুর প্রণাম করেন তেমনি আসবেন, কিন্তু আমি তখন থাকবো না। আমি আগামী পরশুদিন সকালেই আমার চলে যাওয়ার কথা ময়মনসিংহ।
সেখানে 3 দিন দীক্ষার প্রোগ্রাম আছে, একদিন বাদ দিয়ে দিন। যেমন 7 দিন ওখানে সময় লেগে যাবে, 3 দিন দীক্ষা, একদিন বাদ দিয়ে দিন। তো ওই সময় ময়মনসিংহে থাকবো, সেজন্য উনি আমাকে বলে দিলেন আগামী শুক্রবার দিন আমার কথামৃত আলোচনাটা হবে না। আপনারা আসবেন, যেমন প্রণাম করতে আসেন ঠাকুরকে, আশ্রমে আসেন, তেমনি আসবেন। আবার তারপরে শুক্রবার 12 তারিখ, 19 তারিখ, তারপরে শুক্রবার হচ্ছে 19 তারিখ, সেদিন আমি থাকবো। সেদিন এখানে আমার দীক্ষাও আছে ঢাকা মঠে, সুতরাং সেদিন কথামৃত ক্লাস হবে। মানে আগামী শুক্রবারটা হবে না, কিন্তু তারপরে শুক্রবার 12 তারিখ হবে। 7 দিন আমি থাকবো না ময়মনসিংহ। 19 তারিখে হবে, 19 তারিখে যে শুক্রবারটা হবে ওদিন এখানে দীক্ষা আছে, ওদিন আমার কথামৃত ক্লাস হবে। 21 তারিখে হচ্ছে গুরু পূর্ণিমা। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। আমাদের সকলের গুরুর জন্মদিন, আমাদের হিন্দু সমাজের সকলের গুরু ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছেন আমাদের সকলের গুরু, আদি গুরু। এই গুরু পূর্ণিমা, ব্যাসদেবের জন্মদিন, সেদিন তো আপনারা অবশ্যই আসবেন। গুরু পূর্ণিমাতে এখানে আসবেন, জপ ধ্যান করবেন, এখানে অনেক পাঠ আলোচনা হবে এই মন্দিরে। আমরা খুশি হব আপনারা যদি আসেন। প্রসাদ দেওয়া হবে সবাইকে। কই কেড়ে আজকেও প্রসাদ নিয়ে যাবেন।